Like, comment, and subscribe. হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিও পাইথন। আজ আমাদের মেন টপিক এজিস অফ মেটাশেপে কীভাবে ড্রোন ইমেজ প্রসেস করতে হয় তার ফুল টিউটোরিয়াল ভিডিও আমি তোমাদের প্রোভাইড করব। তবে একটা ক্লাসের মাধ্যমে ফুল টিউটোরিয়াল প্রোভাইড করা সম্ভব নয়, এটার কয়েকটা পার্ট আসবে। তোমরা প্রত্যেকটা পার্ট ফলো করবে, তাহলে ড্রোন ইমেজ প্রসেসিংয়ের ফুল স্টেপ সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। আর একটা কথা, তোমরা যারা জিএস ব্যাকগ্রাউন্ডে রয়েছো, বর্তমানে ড্রোন ইমেজ প্রসেসিং একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো ড্রোন ইমেজ প্রসেসিং তোমরা যারা শিখতে ইচ্ছুক, তো তোমরা এই ক্লাসটাকে ফলো করতে পারো। আর যদি এই ক্লাসের মধ্য দিয়ে কিছু শিখতে পারো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর লাইক করতে কেউ ভুলবে না। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা এক একটা ক্লাসের মধ্য দিয়ে এই যেসব মেটাশেপে যে ড্রোন ইমেজের ডিফারেন্ট প্রসেস রয়েছে, প্রত্যেকটা প্রসেস সম্পর্কে জানবো। আজকে আমাদের মেন টপিক যেটা হবে সেটা হচ্ছে ফটোজ কিভাবে অ্যালাইন করতে হয়। তো দেখো, প্রথমেই বলে রাখি, আমাদের যে ড্রোন ইমেজ প্রসেস করতে গেলে ফার্স্ট যেটা স্টেপ করতে হয় সর্বোপরি প্রথম, সেটা হলো ইমেজকে অ্যালাইন করা। তো ইমেজ অ্যালাইনমেন্ট জিনিসটা কি, কেনই বা তাকে অ্যালাইনমেন্ট করব, আর যদি অ্যালাইনমেন্ট না করি তাহলে কি প্রবলেম হতে পারে, সেগুলো আমি তোমাদের বলবো। দেখো, ড্রোন ইমেজ প্রসেস আমরা এজিসব মেটাসেপেও করতে পারি, পিক্স 4D বলে সফটওয়্যার রয়েছে সেখানেও আমরা করতে পারি। আমার কাছে এখন বর্তমানে একটা ক্র্যাক ভার্সন রয়েছে এজিসব মেটাসেপে, তো আমি এটাতেই তোমাদের করে দেখাবো। আর একটা কথা বলে রাখি, বর্তমানে আমি একজন জিআইএস এক্সিকিউটিভ। আমি একটা ড্রোন কোম্পানিতে বর্তমানে কাজ করছি। তো আমার মেন কাজই হলো ড্রোন ইমেজ প্রসেস করা। তো চলো কিভাবে আমরা এই ড্রোন ইমেজ প্রসেস করতে পারি সেটা সম্পর্কে আজকে তোমাদের জানাবো। দেখো, আমরা যে ড্রোন ইমেজ প্রসেস করব, এই ড্রোন ইমেজ সর্বোপরি প্রথমে কারা পাঠায় না, যারা ফিল্ডে কাজ করে তারা ড্রোন ফ্লাই করে, এবং ড্রোন ফ্লাই করার পর যতগুলো ইমেজ তারা মানে ক্যাপচার করতে পেরেছে ড্রোন দ্বারা, সেই ইমেজগুলো আমাদের প্রোভাইড করে। তো সেই ইমেজগুলো আমাদের কীরকমভাবে আসে সেগুলো একটু দেখিয়ে নিই তোমাদের। ফার্স্ট দেখো, ইনপুটের মধ্যে মানে ধরো ইমেজ আমাদের এসেছে, ফোল্ডারের মধ্যে ডিফারেন্ট ফোল্ডার থাকতে পারে। তো প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে তোমাদের ইমেজ থাকবে, ঠিক আছে। দেখো আমার এই ফোল্ডারটিতে 999টা ইমেজ রয়েছে। তো নেক্সট আর একটা ফোল্ডার রয়েছে, এখানেও দেখো 476টা ইমেজ রয়েছে। তো কি করব না, এগুলো জাস্ট তোমাদের র ইমেজ এসেছে। তো এই র ইমেজগুলোকে আমাদের কি করতে হবে, জাস্ট প্রসেস করতে হবে, মানে একটা কম্বাইন্ড ইমেজে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্রসেস। তো এই প্রসেসটা কি সেটা সম্পর্কে আমরা ডিটেলসে তো জানবোই। তো চলো এই যে সব মেটাসেপ আমরা ওপেন করে নিলাম। তো ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে আমাদের ইমেজকে ওপেন করা। যারা এই যে সব মেটাসেটে কাজ করেছো তারা নিশ্চয়ই এই টুলগুলো সম্পর্কে জানো। এখানে যে ওয়ার্ক ফ্লো টুলটা রয়েছে সেখানে তোমরা যাবে, সেখানে দুটো অপশন থাকবে, অ্যাড ফটোস অ্যান্ড অ্যাড ফোল্ডার। তোমরা এখানে অ্যাড ফটোস এর মাধ্যমে ফটোগুলোকে অ্যাড করতে পারবে, আবার অ্যাড ফোল্ডারের মাধ্যমেও অ্যাড করতে পারবে। তো দুটোর মধ্যে ডিফারেন্ট কি না, যদি আমরা অ্যাড ফটোসে যাই তাহলে আমরা দেখব যে ফোল্ডারের মধ্যে অনলি যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো এখানে তুমি অ্যাড করতে পারবে, মানে একটা ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ রয়েছে সেগুলো তুমি অ্যাড করতে পারবে। আর আমি যদি এখানে অ্যাড ফোল্ডারে যাই, তাহলে আমার এই ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ রয়েছে, মানে একটা ফোল্ডারের মধ্যে ডিফারেন্ট ফোল্ডার থাকতে পারে, তো ডিফারেন্ট ফোল্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজেস রয়েছে। তো আমি জাস্ট ফোল্ডারটাকে চুজ করব অ্যান্ড ওপেন করব। দেখো সমস্ত ফটোস লোডিং হবে অ্যান্ড একসঙ্গে সমস্ত ফটোস ওপেন হবে। এটাই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে, অ্যাড ফটোস অ্যান্ড অ্যাড ফোল্ডারের মধ্যে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফটোস কিভাবে অ্যাড করতে হয়। যখন এটা লোড হয়ে যাবে, একটা নতুন উইন্ডো তোমাদের কাছে চলে আসবে। দেখো একটু ওয়েট করো, তোমরা যেটা দেখতে পাবে স্ক্রিনে। আর একটা কথা বলে রাখি, তোমরা আমার প্রত্যেকটা যে টিউটোরিয়ালের পার্ট আসবে ফলো করবে অ্যান্ড ভালো করে ভিডিওটা দেখবে, তাহলে প্রসেস কিভাবে করতে হয় ডিটেলসে তোমরা জানতে পারবে। তো দেখো একটা নিউ উইন্ডো খুলে গেছে, এখানে দেখো ওকে বাটনটি ক্লিক করবে। তো দেখো এখানে যে চাঙ্কের মধ্যে ইমেজগুলো অ্যাড হয়ে গেছে, কিন্তু দেখো আমার যে ফুল স্ক্রিনে ইমেজগুলো শো করছে না। তো এগুলো শো করছে না কেন, তার জন্য আমরা কোথায় যাবো, এখানে তোমাদের একটা ক্যামেরা বলে অপশন রয়েছে। দেখো আমি যেখানে কার্সারটা নিয়ে গেছি এখানে শো ক্যামেরাস বলে অপশন শো করছে, এখানে জাস্ট ক্লিক করবে, তাহলে কি হবে না, ক্যামেরা লোকেশনগুলো সব শো করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্যামেরা লোকেশন। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, এগুলো দেখো প্রত্যেকটা ক্যামেরা যে পজিশন সেগুলো এখানে শো করছে, ঠিক আছে। এইগুলোই, ঠিক আছে, ইমেজ। এই ইমেজগুলো দেখো এই নিচে আমার এগুলো শো করছে, ঠিক আছে, এখানে সমস্ত ইমেজ শো করছে। তুমি যদি স্পেসিফিক কোনো ইমেজকে দেখতে চাও, তাহলে এখানে সিলেকশন যে টুলটা আছে, এখানে ডিফারেন্ট সিলেকশন তুমি পেয়ে যাবে। এখানে যদি অ্যারো বাটনে তোমরা ক্লিক করো, তাহলে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, সার্কেল সিলেকশন, ফ্রি ফর্ম সিলেকশন, তো তোমাদের ইচ্ছা মতো একটা চুজ করে নিও। জাস্ট আমি রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম। এখান থেকে তোমরা যদি রাইট ক্লিক করো, ফিল্টার ফটোস বাই ক্যামেরাতে যাও, তাহলে তোমার সিলেকশন পোর্শনের ক্যামেরাগুলো অন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা জাস্ট ফটোসগুলোকে অ্যাড করে নিলাম। আর একটা কথা বলে রাখি, যখন তোমরা
তোমাদের র ইমেজ যখন মানে যারা র ফিল্ড থেকে যখন র ইমেজ তোমাদেরকে পাঠাবে, সেই র ইমেজকে ফার্স্টে কি করতে হয় না আমাদের ওপেন করে করে দেখতে হয়, ঠিক আছে, যে কোনো ইমেজ টিল্টেড আছে কিনা, অবলিক আছে কিনা, ডুপ্লিকেট আছে কিনা, ঠিক আছে, ওগুলো আমাদের চেক করতে হয় ম্যানুয়ালি। আমরা ম্যানুয়ালি চেক করতে পারি, আর এখন বর্তমানে আমরা পাইথন স্ক্রিপ্ট দ্বারাও সেগুলোকে 1 সেকেন্ডে আমরা সেগুলোকে চেক করতে পারি। অ্যান্ড আমাদের যেগুলো দরকার হবে না, মানে অবলিক ইমেজ, রোটেড, মানে ধরো টিল্টেড ইমেজ রয়েছে, অবলিক ইমেজ রয়েছে, ডুপ্লিকেট ইমেজ রয়েছে, এগুলো আমরা কি করতে পারি, স্ক্রিপ্ট দ্বারা আমরা সেগুলোকে রিমুভ করতে পারি, ঠিক আছে। ওটার জন্য আমি আলাদা অন্য একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, সেই স্ক্রিপ্টের ব্যাপারে তোমাদেরকে জানাবো। তো দেখো এখানে আমার জাস্ট সমস্ত ইমেজ আমি অলরেডি ক্লিন করে নিয়েছি, এখানে কোনো টিল্টেড ডুপ্লিকেট ইমেজেস নেই, ঠিক আছে, জাস্ট আমি ক্লিন করা ইমেজই জাস্ট ওপেন করেছি, ঠিক আছে। ওপেন করার পর জাস্ট এটাকে আমরা কি করব না সেভ করব। সেভ করার জন্য আমরা কোথায় যাব, ফাইল বাটনে যাব, ঠিক আছে। জাস্ট এটা তোমরা মনে রাখবে যে ফার্স্ট তোমরা সেভ করে নেবে, ঠিক আছে। তো সেভ করতে গেলে কি করতে হবে না, ফাইল বাটনে গিয়ে সেভ এসে যাবে। তোমরা এখানে তোমাদের মতো করে একটা ফোল্ডার ক্রিয়েট করবে, ঠিক আছে। ফোল্ডার ক্রিয়েট করার পর সেখানে তোমরা এটাকে সেভ করবে। দেখো আমি নিউ ফোল্ডার 2 এর মধ্যে আমি সেভ করব, ঠিক আছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো নাম দিয়ে সেভ করে নিতে পারো। আর একটা কথা, এখানে দেখো .psx যে মাদার ফরম্যাট রয়েছে এডিসব মেটাসেপের, সেই ফরম্যাটই এটা সেভ হবে, ঠিক আছে। চলো এটা সেভ হচ্ছে। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম, দেখো সেভ এখন এটা হতে শুরু করে দিয়েছে। তো এটা সেভ হবে, ঠিক আছে। সেভ করার পর আমরা কি করব না, দেখো এখানে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যে যখন কোনো প্রসেস করার সময় এটা তোমরা দেখে নেবে যে এটা কি প্রজেকশন দেওয়া আছে। তো প্রজেকশন দেখার জন্য আমাদের কোথায় যেতে হবে না, রেফারেন্স বলে একটা অপশন রয়েছে নিচে। দেখো অনেক সময় তোমাদের এখানে যে রেফারেন্স যে অপশনটা নাও আসতে পারে, যদি না আসে তাহলে তোমরা কিভাবে নিয়ে আসবে, এখানে ভিউ অপশনে যাবে, ভিউ অপশনে গিয়ে রেফারেন্স যে অপশনটাতে ক্লিক করবে, তাহলে তোমাদের রেফারেন্স অপশনটা চলে আসবে। দেখো আমি ক্লিক করলাম, এখন এটা কি হয়ে গেছে, আনচেক হয়ে গেছে, সেই জন্য ওখান থেকে রেফারেন্স অপশনটা আর শো করছে না। তো আমি আবার এটাকে চেক করলাম, দেখো রেফারেন্স অপশনটা শো করছে। এখানে গিয়ে তোমরা তোমাদের যে ল্যাট লং তো দেখতে পাবে, তার সঙ্গে সঙ্গে এটা কোন প্রজেকশনে আছে সেটা দেখতে গেলে এখানে দেখো একটা কনভার্ট বলে একটা অপশন রয়েছে। কনভার্টে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে যে এটা ওয়ার্ল্ড জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে, ঠিক আছে। তো এটার ইপিএসজি কোড হচ্ছে 4326, মানে যেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড জিওগ্রাফিক যে প্রজেকশন, সেই প্রজেকশন দেওয়া রয়েছে। এবার তোমরা চাইছো যে এটাকে ইউটিএম এ কনভার্ট করে প্রসেস করতে। তো ইউটিএম কিভাবে কনভার্ট করবে, এখানে অপশন রয়েছে, মোর অপশনে যাবে, মোর অপশনে গিয়ে তোমাদের যে ইপিএসজি কোড সেটাতে জাস্ট দেবে। ইপিএসজি কোড মানে যেটা কমন হয় 326, আর যেটা তোমার জোন ধরো তোমার 45 জোন তো 45, যদি ধরো তোমার 44 জোন তো 44, ঠিক আছে। তো এরকম ভাবে তোমরা সার্চ করে নেবে, সার্চ করে নেওয়ার পর সেটাকে এখানে ক্লিক করবে, জাস্ট ওকে ক্লিক করবে, দেন এখানে ওকে ক্লিক করবে, তো এটা জোন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো জোন চেঞ্জ হয়ে যাওয়ার পর কি করবে না, এটাকে জাস্ট একবার সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পর তোমরা এটাকে কি করবে না, অ্যালাইন করবে, ঠিক আছে। এবার অ্যালাইনের জন্য কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো আমি তোমাদের কিছু ওয়ার্ডে আমি নোট বানিয়েছি, সেই নোটের সাথে সাথে দেখাচ্ছি। তো দেখো অ্যালাইন করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো ফার্স্ট আমরা ওয়ার্ক ফ্লোতে যাব। ওয়ার্ক ফ্লোতে যাওয়ার পর এখানে যে অ্যালাইন ফটো রয়েছে, অ্যালাইন ফটোতে যাওয়ার পর এখানে দেখো কিছু ডিফল্ট অপশন হয়তো তোমাদের এখানে অটোমেটিক্যালি সেট আপ হয়ে থাকবে। তো এখানে তোমরা তোমাদের মতো করে চেঞ্জেস করতে পারো, আর কখন চেঞ্জেস করতে হবে সেটাও আমি বলবো। তো এখানে জাস্ট কি করবে না, দেখো কিছু এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোতে তোমাদের একটু জাস্ট একটু বুঝতে হবে যে কোনটা কি কাজে লাগে, কোনটার পিছনে কি ব্যাকগ্রাউন্ডে কি কাজ করবে, ঠিক আছে। এখানে দেখো জেনারিক প্রি সিলেকশন বলে একটা অপশন রয়েছে, রেফারেন্স প্রি সিলেকশন বলে একটা অপশন রয়েছে। তো এখানে এখানে যে জেনারিক প্রি সিলেকশন কখন আমরা অন রাখবো, কখন তাকে অফ রাখবো, ঠিক আছে। তারপরে এখানে যে কি লিমিট অ্যান্ড টাইপ পয়েন্ট লিমিট, এগুলো একটা ভাইটাল ব্যাপার, যে কি লিমিট কখন আমরা সেট করব, কতটা সেট করব লিমিট, টাইপ পয়েন্ট বা কতটা আমরা সেট করব, সে সম্পর্কে তো আমি বলবো, সেটার জন্য আমি নোট বানিয়েছি, সেটার সাথে সাথে আমি তোমাদের এটা দেখাচ্ছি। তো চলো আমরা একটু নোটের দিকে যাই। এখানে আমরা যদি এখানে যদি দেখি যে ড্রোন ইমেজের ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে ফটোস অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টের উপরে ডিপেন্ড করে ডেন্স ক্লাউড, তার উপর ডেম, তারপর অর্থোমোজাইক। দেখো তো যদি অ্যালাইন না করি তাহলে আমরা ডেম অর্থোমোজাইক কিছুই ক্রিয়েট করতে পারবো না। আর যদি অ্যালাইন ঠিক মতো না হয় তো সেগুলো তো কোনো কথাই নেই, সেগুলো তো ভালোভাবে ক্রিয়েট হবেই না। তো অ্যালাইনমেন্ট তো মোস্ট অফ দি ইম্পর্টেন্ট
ফার্স্ট স্টেপ, ঠিক আছে। তো হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট জিনিসটা দেখো তোমরা একটু পাজেল গেমের সাথে তুলনা করে নিতে পারো, ঠিক আছে। ধরো পাজেল গেমের ক্ষেত্রে তোমরা এখন ইমাজিন করো যে তোমাদের কাছে পাজেল কিছু পিস রয়েছে, সেগুলো তো ফার্স্ট অগোছালো থাকে। তো পাজেল গেমের ক্ষেত্রে কি করতে হয় না, পিসগুলোকে আমাদেরকে সাজাতে হয়, সাজানোর পর একটা কম্বাইন্ড একটা কমপ্লিট পিকচার বা কোনো কিছু একটা আমরা কম্বাইন্ড পিকচার পেয়ে যাই। ঠিক দেখো আমি এখানে নিচে দেখিয়েছি একটা ছবি, ঠিক আছে, এখানে কতগুলো পাজেল পিসেস পড়ে রয়েছে, এগুলো যখন আমরা সাজাবো, সাজানোর পর একটা কমপ্লিট পিকচার পাবো। ঠিক সেরকম ভাবে তুমি ইমাজিন করো যে তোমাকে ক্লায়েন্ট কি করলো না, র ইমেজ পাঠালো, মানে অগোছালো ইমেজ পাঠালো, সেই অগোছালো ইমেজকে তোমাকে সাজাতে হবে। কে সাজাবে? এজি সব মেটাসেপ যে সফটওয়্যার রয়েছে সে সাজাবে। জাস্ট তুমি এখানে কি পয়েন্ট, টাই পয়েন্ট, লিমিট এগুলো সেট করে দেবে, তার বেসিসে এজি সব মেটাসেপ কাজ করবে, অ্যালাইন করবে। কিভাবে? মানে তোমার দেওয়া ইনপুট এজিসব মেটাসেপ নেবে, সেই ইনপুটের বেসিসে তোমাকে আউটপুট দেবে, ঠিক আছে। তো সেই জন্য তোমাকে মানে ওই যে অ্যালাইনমেন্টের কতগুলো অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, তবেই তুমি সেটা করতে পারবে, ঠিক আছে। তো যেখানে আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি যে জেনারিক প্রি সিলেকশন, এটাকে আমি চেক করে রেখেছি। কেন চেক করে রেখেছি? তার কারণটা হচ্ছে আমি বলি যে জেনারিক প্রি সিলেকশন মানে, এটা একটা সহজ উদাহরণ এখানে আমি দিয়েছি। দেখো তুমি ইমাজিন করো যে তোমার কাছে 500টা ড্রোন ইমেজ রয়েছে। তো 500টা তো ড্রোন ইমেজ রয়েছে। এবার তোমরা নিশ্চয়ই জানো যে ড্রোন যখন ফ্লাই হয়, একটা ইমেজ দুটো তিনটে ইমেজের সঙ্গে ওভারল্যাপ অবস্থায় থাকে, ঠিক আছে। তো যখন সে ওভারল্যাপ অবস্থায়, তো এটা হতেই হবে, কেননা যখন মার্জ যখন করতে হবে, তখন ওভারল্যাপ না থাকলে আমরা ঠিকমতো মার্জ করতে পারবো না। সো যখন একটা ইমেজ পরপর একটা দুটো তিনটে ইমেজের সঙ্গে যদি ওভারল্যাপ থাকে, সে তো আর সেটা তোমার কাছে 5টা ইমেজ আছে, সে তার 5টা ইমেজের সঙ্গে ওভারল্যাপ হতে পারবে না। মানে ধরো তোমার কাছে তোমার যে ফার্স্ট ইমেজ রয়েছে, যেটা ফটোজ নাম্বার 1, তো ফটোজ নাম্বার 1 যদি তোমার কাছে ফার্স্ট ইমেজ হয়, তো ফটোজ নাম্বার 1 ওভারল্যাপ হচ্ছে 2-3 ফটোসের সঙ্গে, ঠিক আছে। তো সেটার ওভারল্যাপ হবে না যে 500টার সঙ্গে। তো এখানে যদি আমরা জেনারিক প্রি সিলেকশনকে অন করে রাখি, তাহলে মেটাসেট কি করবে না, সেই যে নিয়ারেস্ট যে কয়েকটা ইমেজের সঙ্গে ওভারল্যাপ হচ্ছে, সেই কয়েকটা ইমেজকেই ফাইন্ড করে প্রসেস করবে। আর যদি সেটা আনচেক করে রাখি, তাহলে কি হবে না, যে ফার্স্ট যে ফটোটা রয়েছে, সেই নিয়ারেস্ট ওভারল্যাপ হচ্ছিল ফটোগুলো, সেগুলো বাদ দিয়েও মানে পুরো 500টা ইমেজকে ফার্স্ট স্ক্যান করবে, ঠিক আছে। যে যে ফটো 1টা কার কার সাথে ওভারল্যাপ হচ্ছে, মানে 500টা ইমেজ সে স্ক্যান করবে, মানে 500 বার সে ইমেজকে স্ক্যান করবে, মানে কতটা টাইম লাগছে বুঝতে পারছো। তো 500টা ইমেজ স্ক্যান করতে গেলে অনেকটা টাইম লাগছে। কোন ইমেজের সাথে ওভারল্যাপ রয়েছে ফটোজ 1, তো এতগুলো ফটোজকে স্ক্যান করতে এতটা টাইম, সেই জন্য টাইমকে আমাদের শর্টেজ করার জন্য, প্রসেসকে আমাদের শর্ট করার জন্য আমরা জেনারিক প্রি সিলেকশনকে অন করে রাখবো। তো ব্যাপারটা বোঝা গেল। তো জেনারিক প্রি সিলেকশন কেন আমরা অন করে রাখবো? যে জেনারিক প্রি সিলেকশন অন করে রাখলে আমাদের প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে, মেটাসেপ এখানে একটু তাড়াতাড়ি কাজ করবে। যে ফার্স্ট ফটো যেটা রয়েছে সেকেন্ড ফটোর সাথে, থার্ড ফটোর সাথে ওভারল্যাপ হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি নিয়ারেস্ট ইমেজের সাথে ওভারল্যাপ হচ্ছে, জাস্ট ফাইন্ড করে নিল, সে আর সবগুলোর সঙ্গে আর স্ক্যান করার দরকার হলো না। তো এখানে টাইম কমে গেল। আর রেফারেন্স প্রি সিলেকশন, এটাকেও আমরা অন করে রাখবো, ঠিক আছে। রেফারেন্স মানে এখানে জিপিএস এর ব্যাপারটা আছে। তো জেনারিক প্রি সিলেকশন, রেফারেন্স প্রি সিলেকশন দুটোরই সেম কনসেপ্ট, জাস্ট এখানে জিপিএস এর ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। তো এখানে জাস্ট জিপিএস, প্রত্যেকটা ইমেজের জিপিএস, এখানে জাস্ট ওই ওভারল্যাপ যে ইমেজগুলো হচ্ছে প্রত্যেকটা ইমেজের জিপিএস এর কোঅর্ডিনেট জাস্ট এখানে ম্যাচ করাবে, ঠিক আছে। এটাকে যদি আমরা অন রাখি, এক্ষেত্রেও মানে আমরা কি করতে পারি না, প্রসেস তাড়াতাড়ি করতে পারি। আর যদি অফ করে রাখি, তাহলে এ কি করে না, প্রত্যেকটা ইমেজের জিপিএস ফাইন্ড করবে যে কার কার সাথে ম্যাচ করছে, সেটার জন্য অনেকটা টাইম লেগে যাবে। তো এটাকেও আমরা অন করে রাখবো। আর এখানে জিপিএস এর ক্ষেত্রে আমরা সোর্সেই অপশনটাকে চুজ করে রাখবো, ঠিক আছে। নেক্সট যেটা অপশন আছে, সেভ প্রজেক্ট আফটার ইচ স্টেপ, এটাতে আমরা চেক করে রাখবো যে প্রত্যেকটা স্টেপের পর আমরা এটা সেভ করতে চাই কিনা। নেক্সট আমাদের আছে যে কি পয়েন্ট লিমিট অ্যান্ড টাই পয়েন্ট লিমিট। তো এই দুটো তোমাদের মাথায় রাখতে হবে যে কি পয়েন্ট লিমিট আমরা কত দেবো, টাই পয়েন্ট লিমিট আমরা কত দেবো। তো কি পয়েন্ট কি, টাই পয়েন্ট কি, সেটা ফার্স্ট আমাদের জানতে হবে। তো কি পয়েন্ট, টাই পয়েন্ট সেটা জানতে গেলে আমাদের কি দেখো, কি পয়েন্ট ইম্পর্টেন্ট ডট ইন ওয়ান ফটো। ধরে নাও যে তোমার কাছে যে ড্রোন ইমেজ রয়েছে, সেই ড্রোন ইমেজ যে যতগুলো ফিচার্স রয়েছে, সেই ফিচার্সগুলোর ক্ষেত্রে কি হবে না, এক একটা ডট তৈরি করবে, ঠিক আছে। তো মানে সেই ফিচার্সটা ডটে কনভার্ট হবে, প্রত্যেক তোমার পুরো ইমেজটা ডটে কনভার্ট হবে। তো তুমি চাইছো যে ওই একটা ইমেজে কতগুলো ডট রাখতে,
ঠিক আছে। তো একটা ইমেজে কতগুলো ডট রাখতে, তো আমি এখানে দেখো 40,000 দিয়েছি, মানে 40,000 দিয়েছি। তো আমি চাইছি যে আমার এক একটা ইমেজে 40,000 এর মধ্যে যেন ডট মানে ক্রিয়েট হয়। আমি ইনপুট দিয়েছি এটাকে, ঠিক আছে। আমি এটাকে বাড়াতেও পারি, কমাতেও পারি, ঠিক আছে। তো যখন তোমাদের প্রসেস খুব দ্রুত প্রয়োজন তখন তোমরা কমাতে পারো। তো যখন তোমাদের একটু ভালো আউটপুট চাই, তোমার কাছে হাতের টাইম রয়েছে, তাহলে তোমরা এটাকে বাড়াতে পারো, ঠিক আছে। আর একটা কথা এখানে বলে রাখি, যে এখানে যে ফার্স্ট আমাদের অপশন রয়েছে মিডিয়াম, হাই, লো, লোয়েস্ট, এটার মানে হচ্ছে যে তুমি কি কোয়ালিটির চাইছো। তুমি যদি লো কোয়ালিটি চাইছো তাহলে লোতে সিলেক্ট করবে, মিডিয়াম চাইছো তো মিডিয়ামে সিলেক্ট করবে, হাই চাইলে হাই, আর হাইট থেকেও হাইস্ট চাইলে হাইস্ট কোয়ালিটি রেজাল্ট তুমি পাবে, ঠিক আছে। তো আমি দেখো এখানে মিডিয়ামই সিলেক্ট করে রেখেছি। আমি এখানে চাইছি যে আমার প্রসেস তাড়াতাড়ি হোক অ্যান্ড মিডিয়াম কোয়ালিটির হলেও চলে যাবে, ঠিক আছে। তো আর এখানে যেটা কি পয়েন্ট লিমিট সেটা তোমরা বুঝতে পারলে, যে একটা ইমেজে কতগুলো ডট তৈরি ক্রিয়েট করবে মেটাসেট, সেটার জন্য তুমি জাস্ট ইনফরমেশন দিচ্ছ যে আমার এক একটা ইমেজে 40,000 ডট ক্রিয়েট করতে হবে। নেক্সট হচ্ছে টাই পয়েন্ট লিমিট। টাই পয়েন্ট লিমিটটা কি চলো দেখে নিই। টাই পয়েন্ট হচ্ছে, দেখো সেম পয়েন্ট, মাথায় রাখবে যে সেম পয়েন্ট। আমরা প্রথমেই বলেছি যে একটা ইমেজ দুটো তিনটে ইমেজের সাথে ওভারল্যাপ হবে, যে ওভারল্যাপের পোর্শনগুলোতে কি হবে না সেম পয়েন্ট ক্রিয়েট হবে। সেম পয়েন্ট ক্রিয়েট হলে সেগুলোকে আমরা কি বলবো না টাই পয়েন্ট বলবো। আর এই টাই পয়েন্ট তোমার কতগুলো চাই সেটার জন্য তুমি লিমিট সেট করতে পারো। দেখো আমি এখানে সেট করে দিয়েছি 4,000, যে আমার ওই যে ওভারল্যাপের পোর্শনে মানে সেম পয়েন্ট তো ক্রিয়েট হবে, সেই সেম পয়েন্ট আমি চাইছি 4,000 ক্রিয়েট করতে। সেই জন্য এখানে আমি 4,000 দিয়েছি। দেখো এটা তুমি বাড়াতেও পারো, কমাতেও পারো, এটা ডিপেন্ড করবে তোমার প্রজেক্টের লেন্থের উপর, ঠিক আছে। তো তুমি যখন দেখছো যে তোমার কাছে লেন্থ কম রয়েছে, তখন তুমি লেন্থ মানে অনেক সময় 1 কিলোমিটার 2 কিলোমিটার ইমেজের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট করা খুবই অসুবিধা হয়। সেক্ষেত্রে তুমি টাই পয়েন্ট কি করবে না বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলে কি হয় না অনেক সময় অ্যালাইনমেন্ট ঠিকঠাকভাবে হয়ে যায়, আর অনেক সময় কি হয় না কমিয়ে দিলে অ্যালাইনমেন্ট করতে অসুবিধা হয়। তো টাই পয়েন্ট কি পয়েন্ট লিমিট চেঞ্জ করে করে তোমাদের জাস্ট অ্যালাইনমেন্ট করতে হয়। তো যখন তোমার কাছে দেখো 40 কিলোমিটার 20 কিলোমিটার রয়েছে, তুমি জাস্ট আমি যেটা নর্মাল যে সেট আপ করে রেখেছি এই সেট আপে যদি চালিয়ে দাও, তো অবশ্যই এটা অ্যালাইন হয়ে যাবে। আর টাই পয়েন্ট কি লিমিট এটার উপর ডিপেন্ড করে অ্যালাইনমেন্ট। তো এই দুটো তোমাদের ভালো করে বুঝতে হবে, যে টাই পয়েন্ট মানে হচ্ছে যে কমন পয়েন্ট, আর কি পয়েন্ট একটা ইমেজে কতগুলো পয়েন্ট তুমি সেট করবে, জাস্ট সেটাই তোমাকে ইনফরমেশন এখানে দিতে হবে, ঠিক আছে। নেক্সট যে তিনটে অপশন রয়েছে, এক্সক্লুডেড স্টেশনারি টাই পয়েন্ট। এক্সক্লুডেড স্টেশনারি টাই পয়েন্ট মানে কি, টাই পয়েন্ট তো আমরা জেনে গেছি যে সেম পয়েন্ট। স্টেশনারি মানে এখানে স্থির অবস্থায় থাকবে, আর এক্সক্লুড মানে এখানে জাস্ট বাদ দিয়ে দেবে। যদি এটাকে আমরা চেক করে রাখি তাহলে কি করবে, সেই সেম পয়েন্টগুলোকে বাদ দেবে। এখানে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, চলো এটা ডিটেলস আমি বলছি, আমি নোটে যাই। এখানে দেখো যে এক্সক্লুডেড টাই পয়েন্ট, স্টেশনারি মানে নট মুভিং, মানে কোনো কিছু মুভ হচ্ছে না, টাই পয়েন্ট মানে সেম পয়েন্ট। তো এখানে যেটা আমি একটা উদাহরণ দিয়েছি দেখো, এটা সাধারণত ঘটে লেন্সের কারণে, ঠিক আছে। ক্যামেরা লেন্সে ডাস্ট রয়েছে, ঠিক আছে, সেন্সর নয়েজ রয়েছে, ফিক্স শ্যাডো। তো অনেক সময় কি হয় না লেন্সে ডাস্ট রয়েছে, ঠিক আছে, তার জন্য কি হয় না প্রত্যেকটা ইমেজের মধ্যে একটা শ্যাডো বা কোনো সময় স্পট পড়ে যায়। তো প্রত্যেকটা ইমেজের মধ্যেই যখন সেম স্পট সেম শ্যাডো রয়েছে, সেক্ষেত্রে এডিসা মেটাসেট কি করবে না সেই সমস্ত স্টেশনারি পয়েন্ট স্থির পয়েন্টগুলোকে রিমুভ করবে, ঠিক আছে, রিমুভ করবে সেগুলোকে। তাহলে এটাকে যদি আমরা জাস্ট চেক করে রাখি তাহলে এডিসেভ মেটাসেভ সেগুলোকে রিমুভ করে দেবে অটোমেটিক্যালি, ঠিক আছে। আর যদি আনচেক করে রাখি তাহলে সেগুলো তো রয়েই যাবে প্রত্যেকটা ইমেজে। তো ইমেজের আমাদের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে প্রবলেম হতেই পারে, তো এটাকে আমরা চেক করেই রাখবো। নেক্সট হচ্ছে গাইডেড ইমেজ ম্যাচিং। তো গাইডেড ইমেজ ম্যাচিং কি হয় না, যখন আমাদের অনেক সময় অ্যালাইনমেন্ট করতে অসুবিধা হয়, অ্যালাইনমেন্টের প্রবলেম হয়, তখন আমরা এটাকে অন করে রাখি। আর যদি এটা সাধারণত আমরা অফই করে রাখবো, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের এটার প্রয়োজন নেই। ঠিক আছে, যখন আমাদের অ্যালাইনমেন্টের অসুবিধা হচ্ছে, কোনো সময় ইমেজ মানে অ্যালাইনমেন্ট ধরো অনেক সময় রোটেট হয়ে যাচ্ছে, ঠিক মতো হচ্ছে না, সেক্ষেত্রে যেটা এটাকে আমরা চেক করে দেবো। তো এখন এটাকে আমরা অফ করে রাখছি। নেক্সট হচ্ছে অ্যাডাপটিভ ক্যামেরা মডেল ফিটিং। অ্যাডাপটিভ ক্যামেরা মডেল ফিটিং মানে কি, এটা হচ্ছে কি করবে না মেটাসেট জাস্ট লার্ন করবে অ্যান্ড কারেক্ট করবে কারেক্ট ক্যামেরা এরর অটোমেটিক্যালি,
ঠিক আছে? মানে এটাকে যদি আমরা জাস্ট অন করে রাখি, চেক করে রাখি, তাহলে মেটাসেভ অটোমেটিক্যালি যে এরর গুলোকে কারেক্ট করার চেষ্টা করবে। তাহলে তোমাদের এই অ্যালাইনমেন্টের যে পুরো ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। তো এইভাবেই আমাদের অ্যালাইনমেন্ট প্রসেসটা করতে হয়। জাস্ট তুমি যদি এটাকে ওকে বাটনে ক্লিক করো, এটা অ্যালাইনমেন্ট হতে শুরু করে দেবে। ঠিক আছে? তো অ্যালাইনমেন্টের ব্যাপারে তোমাদের পুরো ধারণা হয়ে গেছে। দেখো এটা অ্যালাইনমেন্ট প্রসেস চলতে শুরু করে দিয়েছে। ঠিক আছে? তো আমি এখন জাস্ট এটাকে ক্যান্সেল করলাম, কারণ আমি অলরেডি অ্যালাইন করে ফেলেছি। ঠিক আছে? তোমরা এই ভিডিওটা দেখার পর এটা অ্যালাইনমেন্টটা ট্রাই করবে, অবশ্যই তোমরা অ্যালাইনমেন্ট করতে পারবে। অ্যালাইনমেন্ট করার পর নেক্সট যেটা স্টেপ রয়েছে, আমরা কিভাবে ডেম ক্রিয়েট করতে পারি, অর্থমোজাইক ক্রিয়েট করতে পারি, টাইলড মডেল ক্রিয়েট করতে পারি, পয়েন্ট ক্লাউড বানাতে পারি, সেগুলো নিয়ে আমি ভিডিও আনবো। একটার পর একটা ধাপে ধাপে ভিডিও হবে, তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে। তাহলে তোমরা যে পুরো প্রসেস, পুরো স্টেপ এডিসাব মেটাসেপে ড্রোন কিভাবে ড্রোন ইমেজ প্রসেস করতে হয় সে সম্পর্কে জানতে পারবে। আর এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছুটা নলেজ গেইন করতে পারো, অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।